আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা বাগান আছে। গতকাল নতুন কিছু ফুলের চারা কিনে এনেছিলাম, গোলাপ, রজনীগন্ধা, গাঁদা। সকালে সেগুলো লাগানোর জন্য বাগানে গেলাম। মাটি একটু শক্ত হয়ে গিয়েছিল, তাই খুঁড়তে কষ্ট হচ্ছিল। ছেলে দেখে বলল, মা, আমি সাহায্য করি। সে একটা কোদাল এনে মাটি নরম করে দিল। আমরা দুজনে মিলে একটা একটা করে চারা রোপণ করতে লাগলাম। সে একটা গোলাপের চারা মাটিতে বসিয়ে পানি দিতে দিতে বলল, মা, এই গাছটা বড় হয়ে কত সুন্দর ফুল দেবে। আমি বললাম, হ্যাঁ, যত্ন নিলে সব গাছই ভালো ফুল দেয়। সে মাটি থেকে হাত মুছে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমিও তো একটা ফুলের মতো। তোমার যত্ন নেওয়ার জন্য আমি আছি। আমি হেসে বললাম, আমি তো বুড়ি হয়ে গেছি। সে মাথা নেড়ে বলল, না মা, তুমি এখনও খুব সুন্দর। এই গোলাপের চেয়েও সুন্দর। আমার গাল লাল হয়ে গেল। সে মাটিতে হাঁটু গেড়ে বসে আমার হাত ধরে বলল, মা, এই বাগানের মতো আমাদের সংসারও হোক। তুমি আমার স্ত্রী হয়ে এই বাগানের মতো আমাদের জীবন সাজাও। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করো আমাকে। ফুলের সুগন্ধে ভরা বাগানে তার প্রেমের কথা শুনে আমার মন দোদুল্যমান হয়ে উঠল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম সুভাষ দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রবিন আর নীলিমা। রবিন ২০ বছর বয়সী, কলেজে পড়ে। নীলিমা ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। আমার মনে পড়ল গতকাল রবিনের সাথে যে কথা হয়েছিল সেটা। সে বলেছিল যে আমাদের বাগানে নতুন কিছু গাছ লাগালে ভালো হয়। আসলে আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট জমি আছে যেটা অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে। সেখানে আগে একটা পুরনো আমগাছ ছিল, কিন্তু গত বছর ঝড়ে উপড়ে গিয়েছিল। রবিন খুব প্রকৃতিপ্রেমী ছেলে। ছোটবেলা থেকেই গাছপালা নিয়ে খুব আগ্রহী। সে বল যে আমরা যদি সেখানে একটা সুন্দর ছোট্ট বাগান বানাই তাহলে বাড়িটা আরও সুন্দর দেখাবে। আমিও তার কথায় রাজি হয়ে গেলাম। সকালে নাশতার পর আমরা দুজন মিলে স্থানীয় নার্সারিতে গেলাম। সেখানে অনেক ধরনের ফুলের চারা ছিল। রবিন বল যে আমরা গোলাপ, জবা, বেলি, গাঁদা আর কয়েকটা রজনীগন্ধার চারা নিয়ে যাই। আমি আরও কিছু সবজির চারাও নিলাম, টমেটো, মরিচ আর ধনেপাতার। নার্সারির মালিক রহিম কাকা আমাদের দেখে খুব খুশি হলেন। তিনি বললেন, প্রিয়া আপা, আপনার ছেলেটার মতো প্রকৃতিপ্রেমী ছেলে আজকাল খুব কমই দেখা যায়। এই ছেলে নিশ্চয়ই খুব ভালো মানুষ হবে। রবিন একটু লজ্জা পেয়ে গেল। বাড়ি ফিরে এসে আমরা কাজ শুরু করলাম। প্রথমে জমিটা পরিষ্কার করতে হলো। অনেক ঘাস আর আগাছা জন্মেছিল। রবিন একটা কোদাল দিয়ে মাটি খুঁড়তে লাগল। আমি ঝাড়ু দিয়ে পাতা আর আবর্জনা সাফ করলাম। কাজ করতে করতে আমরা গল্পগুজব করছিলাম। রবিন বল যে সে কলেজে বটানি নিয়ে পড়াশোনা করতে চায়। গাছপালা নিয়ে গবেষণা করতে তার খুব ইচ্ছা। আমি তাকে অনুপ্রেরণা দিলাম। বললাম যে যা ভালো লাগে সেটাই করবে, আমরা সব সময় তার পাশে আছি। দুপুরের খাওয়ার সময় সুভাষ অফিস থেকে ফিরল। সে আমাদের কাজ দেখে খুব খুশি হল। সে বল যে সন্ধ্যায় সে ও কাজে হাত লাগাবে। নীলিমা স্কুল থেকে ফিরে এসে আমাদের সাথে যোগ দিল। সে বল যে সে রঙিন ফুলের ব্যবস্থা করবে। বিকেলে আমরা আবার কাজে লেগে গেলাম। মাটি খোঁড়া, সার দেওয়া, পানির ব্যবস্থা করা, সব কিছুই পরিকল্পনা মতো এগিয়ে চল। রবিন খুব যত্ন করে প্রতিটা চারা লাগাল। প্রতিটা গাছের জন্য আলাদা আলাদা জায়গা নির্বাচন করল যাতে সূর্যের আলো এবং পানি পর্যাপ্ত পায়। সে গোলাপের চারা লাগানোর সময় বলল, মা, এই গাছটা বড় হয়ে খুব সুন্দর লাল গোলাপ দেবে। তুমি সেগুলো চুলে লাগাতে পারবে। আমি হেসে বললাম, আমার মতো বুড়ি মানুষ আবার ফুল লাগাবো? সে গম্ভীর হয়ে বলল, তুমি বুড়ি কেন মা? তুমি তো আমার কাছে এই গোলাপের চেয়েও সুন্দর গু। তার কথা শুনে আমার মুখ লাল হয়ে গেল। এমন সময় হঠাৎ করে মাটির নিচ থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে লাগল। প্রথমে মনে হলো যেন কেউ কাঁদছে। তারপর সেই কান্নার আওয়াজটা ধীরে ধীরে জোরে হতে লাগল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। রবিন কোদাল রেখে দিল। নীলিমা আমার কাছে এসে দাঁড়াল। সুভাষ ও কাজ বন্ধ করে আমাদের দিকে এল। এটা কি আওয়াজ? সুভাষ জিজ্ঞেস করল। জানি না, হঠাৎ করে শুরু হয়েছে, আমি বললাম। আওয়াজটা আরও জোরে হতে লাগল।
মনে হচ্ছিল যেন কেউ মাটির নিচ থেকে আমাদের ডাকছে। রবিন সাহস করে বলল, আমরা খোঁড়াখুড়ি করে দেখি কি আছে গু। সুভাষ বলল, না, এটা বিপজ্জনক হতে পারে। আমরা এলাকার বয়স্কদের সাথে কথা বলি। কিন্তু রবিন খুবই কৌতূহলী। সে বলল, মা, আমরা শুধু একটু দেখি। যদি কিছু বিপজ্জনক মনে হয় তাহলে আমরা কাজ বন্ধ করে দেব গু। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে ভয় লাগছিল, অন্যদিকে কৌতূহল হচ্ছিল। সুভাষ বলল, ঠিক আছে, তবে খুব সাবধানে। রবিন আবার কোদাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করল। প্রায় 2 ফুট খোঁড়ার পর একটা পুরনো কাঠের বাক্স বের হল। বাক্সটা দেখতে অনেক পুরনো লাগছিল। উপরে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। আওয়াজটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। চারপাশে নিস্তব্ধতা নেমে এল। এটা কি? নীলিমা কাপা গলা জিজ্ঞেস করল। রবিন বাক্সটা তুলে আনল। বাক্সটা খুলতে যাওয়ার সময় সুভাষ তাকে থামাল। একটু অপেক্ষা কর। আমরা এটা ঘরে নিয়ে গিয়ে দেখি। আমরা বাক্সটা নিয়ে ঘরে গেলাম। বসার ঘরে সবাই একসাথে বসলাম। রবিন খুব সাবধানে বাক্সটা খুল। ভেতরে একটা পুরনো ডায়েরি, কিছু ছবি, একটা চাবি আর একটা নকশা করা কাগজ ছিল। ডায়েরিটা খুলে দেখলাম সেটা প্রায় 50 বছর আগের। লেখা ছিল গি রমেশচন্দ্র রায়ের ডায়েরি, 1975 সাল। প্রথম পাতাটা পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমি আমার সমস্ত সম্পত্তি এই বাড়ির নিচে লুকিয়ে রাখছি। যুদ্ধের সময় অনেক কিছু হারিয়েছি, কিন্তু এই সম্পত্তি রক্ষা করতে পেরেছি। আমার মৃত্যুর পর যদি কেউ এটা পায় তাহলে যেন সঠিকভাবে ব্যবহার করে। কি? পরের পাতায় একটা নকশা ছিল। সেই নকশায় আমাদের বাড়ির চারপাশের একটা মানচিত্র আঁকা ছিল। বিভিন্ন জায়গায় ক্রস চিহ্ন দেওয়া ছিল। রবিন উত্তেজিত হয়ে বলল, মা, এটা তো একটা গুপ্তধনের মানচিত্র। সুভাষ ডায়েরিটা নিয়ে আরও পড়তে লাগল। সেখানে রমেশবাবু তার জীবনের গল্প লিখেছিলেন। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। তার পরিবারের সবাই মারা গিয়েছিল। শুধু তিনি একা বেঁচে ছিলেন। তিনি লিখেছিলেন যে তার কাছে অনেক স্বর্ণের গহনা, মূল্যবান পাথর আর টাকা পয়সা ছিল। কিন্তু তার কোনো উত্তরাধিকারী ছিল না। তাই তিনি সবকিছু মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন যাতে ভবিষ্যতে কোনো ভালো মানুষ সেটা পেয়ে ব্যবহার করতে পারে। ডায়েরির শেষের দিকে তিনি লিখেছিলেন, যে এই ডায়েরি পাবে সে যদি সৎ মানুষ হয় তাহলে আমার আশীর্বাদ তার সাথে থাকবে। এই সম্পত্তি দিয়ে সে অনেক ভালো কাজ করতে পারবে। কিন্তু যদি কেউ খারাপ উদ্দেশ্যে এটা ব্যবহার করে তাহলে আমার অভিশাপ তার পিছু ছাড়বে না। আমরা সবাই নিশ্চুপ হয়ে গেলাম। এত বড় একটা রহস্য যে আমাদের বাড়ির নিচেই লুকানো ছিল সেটা ভাবতেই পারছিলাম না। নীলিমা বলল, বাবা, আমরা কি এই গুপ্তধন খুঁজে বের করব? সুভাষ চিন্তা করে বলল, আমাদের সাবধানে এগোতে হবে। প্রথমে আমরা এই রমেশবাবু সম্পর্কে আরও জানার চেষ্টা করি। পরের দিন সকালে আমরা এলাকার পুরনো মানুষদের সাথে কথা বললাম। আমাদের পাশের বাড়ির নিতাই কাকা বললেন যে তিনি রমেশবাবুকে চিনতেন। তিনি বললেন, রমেশবাবু খুবই ভালো মানুষ ছিলেন। স্বাধীনতা সংগ্রামে তার অনেক অবদান ছিল। তিনি গরিব মানুষদের সাহায্য করতেন। নিতাই কাকা আরও বললেন, রমেশবাবুর কোনো সন্তান ছিল না। তিনি একা একা থাকতেন। মারা যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন যে তার সব কিছু যেন ভালো কাজে ব্যবহার করা হয়। এই কথা শুনে আমাদের আরও সাহস হল। আমরা বুঝতে পারলাম যে রমেশবাবু সত্যিই একজন ভালো মানুষ ছিলেন। সেই দিন বিকেলে আমরা আবার খোঁজাখুঁজি শুরু করলাম। ডায়েরিতে দেওয়া নকশা অনুযায়ী আমরা বিভিন্ন জায়গা খোঁড়া শুরু করলাম। প্রথমে বাগানের পূর্ব কোণে খোঁড়া শুরু করলাম। প্রায় 3 ফুট খোঁড়ার পর একটা মাটির পাত্র পেলাম। সেটা খুলে দেখি ভেতরে অনেক স্বর্ণের মুদ্রা। রবিন খুশিতে চিৎকার করে উঠল, মা, আমরা সত্যিই গুপ্তধন পেয়েছি। তারপর আমরা পশ্চিম দিকে খোঁড়া শুরু করলাম। সেখানে একটা ছোট তামার বাক্স পেলাম। ভেতরে রূপার গহনা আর মূল্যবান পাথর ছিল। এভাবে একের পর এক আমরা অনেক মূল্যবান জিনিস পেতে লাগলাম। একটা বট কলসিতে ছিল প্রচুর টাকা। সন্ধ্যার মধ্যে আমাদের পাওয়া সম্পত্তির পরিমাণ দেখে আমরা অবাক হয়ে গেলাম। এত বেশি সম্পত্তি যে আমরা কল্পনাও করতে পারিনি। সুভাষ বলল, এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই সম্পত্তি দিয়ে আমরা কি করব। আমি বললাম, রমেশবাবু যেমন চেয়েছিলেন আমাদের এটা ভালো কাজে ব্যবহার করতে হবে। রবিন বলল, আমরা এই টাকা দিয়ে এলাকার গরিব ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে পারি।
নীলিমা বলল, আর আমরা একটা ছোট হাসপাতাল বানাতে পারি। আমরা সবাই মিলে পরিকল্পনা করতে লাগলাম। প্রথমে আমরা আমাদের এলাকার দরিদ্র পরিবারগুলোর তালিকা বানালাম। তারপর ঠিক করলাম যে আমরা তাদের সন্তানদের পড়াশোনার খরচ বহন করব। দ্বিতীয়ত, আমরা একটা ছোট স্বাস্থ্য কেন্দ্র বানানোর কথা ভাবলাম যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পেতে পারবে। তৃতীয়ত, আমরা এলাকার মানুষদের জন্য পরিষ্কার পানির ব্যবস্থা করার কথা ভাবলাম। পরের কয়েক সপ্তাহ আমরা এই কাজগুলো শুরু করলাম। প্রথমে এলাকার ২০ জন দরিদ্র ছেলেমেয়ের পড়াশোনার খরচ দিতে শুরু করলাম। তাদের বইখাতা, স্কুলের ফি, ইউনিফর্ম সব কিছুর ব্যবস্থা করলাম। এরপর আমরা একজন ডাক্তারের সাথে কথা বলে একটা ছোট্ট ক্লিনিক খোলার ব্যবস্থা করলাম। সপ্তাহে ৩ দিন ডাক্তার এসে গরিব মানুষদের বিনামূল্যে দেখতেন। পানির ব্যবস্থার জন্য আমরা একটা টিউবওয়েল বসালাম যেটা সবার জন্য উন্মুক্ত। কয়েক মাস পর আমরা দেখতে পেলাম যে আমাদের এলাকায় অনেক পরিবর্তন এসেছে। দরিদ্র ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে যাচ্ছে। অসুস্থ মানুষরা সহজেই চিকিৎসা পাচ্ছে। পানির জন্য আর কারও কষ্ট হচ্ছে না। এলাকার মানুষরা আমাদের খুব ধন্যবাদ দিতে লাগল। কিন্তু আমরা তাদের বলতাম যে এই কৃতিত্ব আমাদের নয়, এটা রমেশবাবুর দান। একদিন সন্ধ্যায় আমরা বাগানে বসে চা খাচ্ছিলাম। আমাদের লাগানো ফুলগুলো ততদিনে বড় হয়ে গেছে। গোলাপ ফুটেছে, জবা ফুটেছে, রজনীগন্ধার সুগন্ধ চারদিকে ছড়িয়ে আছে। রবিন বলল, মা, আমাদের এই বাগানের মতোই আমাদের জীবনে অনেক সুন্দর পরিবর্তন এসেছে। সুভাষ বলল, রমেশবাবু যে আমাদের উপর ভরসা রেখেছিলেন সেটা আমরা ঠিক রেখেছি। নীলিমা বলল, আমার মনে হয় রমেশ দাদু আমাদের দেখে খুশি হবেন। আমি বললাম, হ্যাঁ, আমাদের এই কাজ দেখে তিনি নিশ্চয়ই খুশি। হঠাৎ করে একটা মৃদু বাতাস এসে আমাদের ছুঁয়ে গেল। মনে হলো যেন রমেশবাবু আমাদের আশীর্বাদ করে গেলেন। সেই রাতে আমার স্বপ্ন দেখলাম যে রমেশবাবু আমাদের সামনে এসে হাসছেন। তিনি বললেন, তোমরা আমার সম্পত্তি সঠিক কাজে ব্যবহার করেছ। আমি খুব খুশি। তোমাদের উপর আমার পূর্ণ আশীর্বাদ রইল। স্বপ্ন দেখার পর আমার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যে আমরা সত্যিই সঠিক পথে আছি। পরের দিন সকালে আমরা আবার বাগানে কাজ করতে গেলাম। আমাদের লাগানো গাছগুলো আরও বড় হয়েছে। টমেটো গাছে ছোট ছোট টমেটো ধরেছে। মরিচ গাছেও মরিচ আসতে শুরু করেছে। রবিন বলল, মা, আমাদের এই বাগান দেখে মনে হচ্ছে যেন একটা ছোট্ট স্বর্গ। আমি হেসে বললাম, হ্যাঁ, পরিশ্রম করলে যে কোনো জায়গায় স্বর্গ হয়ে উঠতে পারে। সুভাষ বলল, আমাদের এই অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নেওয়া উচিত। আমরা ঠিক করলাম যে আমরা আমাদের এই গল্প এলাকার মানুষদের সাথে শেয়ার করব, যাতে অন্যরাও ভালো কাজে অনুপ্রাণিত হয়। কয়েকদিন পর আমরা এলাকার মানুষদের নিয়ে একটা সভা করলাম। সেই সভায় আমরা রমেশবাবুর গল্প বললাম। কিভাবে তিনি তার সারা জীবনের সঞ্চয় ভালো কাজের জন্য রেখে গেছেন সেটা বললাম। এলাকার মানুষরা আমাদের গল্প শুনে খুব অনুপ্রাণিত হল। তারা বলল যে তারাও আমাদের সাথে যোগ দিতে চায়। একজন বয়স্ক মানুষ বললেন, আমার কাছে কিছু জমি আছে। সেখানে আমরা একটা স্কুল বানাতে পারি। আরেকজন বললেন, আমি একজন শিক্ষক। আমি বিনামূল্যে পড়াতে পারি। এভাবে একে একে সবাই এগিয়ে এল। আমরা বুঝতে পারলাম যে ভালো কাজ সংক্রামক। একজন শুরু করলে অনেকে যোগ দেয়া। পরের মাসেই আমরা একটা ছোট্ট স্কুল খোলার কাজ শুরু করলাম। রমেশবাবুর দেওয়া টাকা দিয়ে আমরা স্কুলের জন্য জমি কিনলাম এবং একটা ছোট্ট ভবন তৈরি করলাম। স্কুলের নাম দিলাম রমেশচন্দ্র রায় বিনামূল্য পাঠশালা। সেখানে গরিব পরিবারের ছেলেমেয়েরা বিনামূল্যে পড়তে পারে। রবিন বলল যে সে কলেজ শেষ করার পর এই স্কুলে শিক্ষকতা করবে। নীলিমাও বলল যে সে বড় হয়ে গরিব বাচ্চাদের পড়াবে। আমি ভাবলাম যে রমেশবাবুর একটা সন্তান না থাকলেও তিনি আমাদের মাধ্যমে অনেক সন্তান পেয়েছেন, যারা তার আদর্শ এগিয়ে নিয়ে যাবে। 1 বছর পর আমাদের এলাকায় অনেক পরিবর্তন এসেছে। শিক্ষার হার বেড়েছে, স্বাস্থ্যসেবা উন্নত হয়েছে, দারিদ্র্য কমেছে। সবচেয়ে বড় কথা হল মানুষের মধ্যে পরস্পরকে সাহায্য করার মানসিকতা বেড়েছে। যখন কেউ সমস্যায় পড়ে তখন সবাই মিলে সাহায্য করে। আমাদের বাগানটাও এখন খুব সুন্দর হয়ে উঠেছে। বিভিন্ন রঙের ফুল ফুটে আছে। সবজিও ভালো হয়েছে। প্রতিদিন সকালে আমরা বাগানে বসে চা খাই আর রমেশবাবুর কথা মনে করি। রবিন এখন কলেজে বটানি নিয়ে পড়াশোনা করছে। সে বলে যে ভবিষ্যতে সে আরও উন্নত ধরনের চাষাবাদ শেখাবে যাতে মানুষ আরও ভালো ফসল পায়। নীলিমা স্কুলে খুব ভালো রেজাল্ট করছে। সে বলে যে সে ডাক্তার হয়ে গরিব মানুষদের সেবা করবে। সুভাষ অফিসের কাজের পাশাপাশি স্থানীয় উন্নয়ন কাজে সময় দিচ্ছে।
সে একটা সমিতি গঠন করেছে যেটা এলাকার উন্নয়নে কাজ করে। আর আমি প্রতিদিন রমেশবাবুর কবরে ফুল দিয়ে আসি। তার কবরটা আমাদের বাগানের পাশেই। আমি তাকে বলি যে তার দেওয়া সম্পত্তি দিয়ে আমরা কি কি ভালো কাজ করছি। মাঝে মাঝে মনে হয় যেন তিনি আমার কথা শুনছেন এবং খুশি হচ্ছেন। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে সত্যিকারের সম্পত্তি হল সেই কাজ যা মানুষের উপকারে আসে। রমেশবাবু একা ছিলেন, কিন্তু তার ভালো কাজের মাধ্যমে তিনি অমর হয়ে আছেন। আজও যখন এলাকার কোনো বাচ্চা স্কুলে যায়, কোনো অসুস্থ মানুষ চিকিৎসা পায়, কিংবা কোনো দরিদ্র পরিবার সাহায্য পায়, তখন আমার মনে পড়ে রমেশবাবুর কথা। আমাদের বাগানের ফুলগুলো প্রতিদিন নতুন করে ফোটে। ঠিক তেমনি রমেশবাবুর আদর্শ প্রতিদিন নতুন করে আমাদের মধ্যে ফুটে ওঠে। রবিন এখনও প্রতিদিন আমাকে বলে যে আমি তার কাছে ফুলের মতো সুন্দর। কিন্তু এখন আমি জানি যে সত্যিকারের সৌন্দর্য হল মনের সৌন্দর্য। যে মন অন্যের উপকার করে সেই মনই সবচেয়ে সুন্দর। আমাদের এই ছোট্ট পরিবার এখন আরও বড় হয়েছে। কারণ এলাকার সব মানুষই এখন আমাদের পরিবারের মতো। আমরা সবাই মিলে একসাথে থাকি, একসাথে কাজ করি, একসাথে খুশি হই। রমেশবাবুর দেওয়া সেই গুপ্তধন আমাদের জীবনে শুধু টাকা পয়সাই আনেনি, এনেছে অনেক ভালোবাসা, অনেক সম্মান, অনেক খুশি। আমার মনে হয় এটাই জীবনের সবচেয়ে বড় গুপ্তধন, মানুষের ভালোবাসা আর সম্মান। আজ যখন আমি এই গল্প বলছি তখনও আমাদের সেই বাগানে ফুল ফুটে আছে। রজনীগন্ধার সুগন্ধ এখনও আমাদের ঘরে আসে। আর আমার মনে হয় যেন রমেশবাবুর আশীর্বাদও সেই সুগন্ধের সাথে আমাদের কাছে আসে। এই হল আমাদের গুপ্তধনের গল্প। একটা গল্প যেটা শুরু হয়েছিল বাগানে ফুল লাগানো দিয়ে আর শেষ হল পুরো এলাকায় ভালোবাসার ফুল ফোটানো দিয়ে গিয়ে। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল।
কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও দুজন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। দুজন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল। আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং। শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এল। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে। চাকরি পাবে। নিজের পায়ে দাঁড়াতে পারবে গু। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল।
সোহেল এখন ৪৫ বছরের। তার মেয়ে সারা এখন ৯ বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী।